সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের কোনো ক্ষেত্রেও কোনো অর্জন নেই। সব ক্ষেত্রেই ভারী হচ্ছে ব্যর্থতার পাল্লা। কূটনীতি, অর্থনীতি, নিরাপত্তা ও সামাজিক সহ সম্ভাব্য সব ফ্রন্টেই ইসরায়েলের ক্ষতির পরিমাণই কেবল বাড়ছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে সরকার কি করছেন তা জানতে চাইলে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী কেবল একটি কথাই বলে থাকেন, জনগণের জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনতে সংস্কারের নানামুখী পদক্ষেপ নিচ্ছেন তারা। কিন্তু গাজা যুদ্ধের পর ইসরায়েলের অর্থনীতি এখন বড় ধরনের হুমকিতে পড়েছে। সারা বিশ্বে বয়কট আন্দোলনের প্রভাব পড়ছে ইসরায়েলের অর্থনীতি ও সামাজিক ব্যবস্থায়। বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। নেতানিয়াহুর সরকার ২০২৩ সালের মার্চ মাসে যখন সংস্কার কর্মসূচিকে অনুমোদন দেয়, তখন এই সরকারের মন্ত্রীরা ধারণাও করতে পারেননি ১ বছর পরে ইউরোপ একের পর এক এমন কিছু সিদ্ধান্ত নেবে যার ধাক্কা ইসরায়েলের অর্থনীতিকে ধ্বংস করবে। একই সাথে গাজা যুদ্ধের ধাক্কা ইসরায়েলকে কাবু করে ফেলবে, সেটাও কখনো কল্পনা করেনি নেতানিয়াহুর সরকার। গাজার যুদ্ধকে কেন্দ্র করে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভিন্ন দেশে এমন সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেগুলো সারা বিশ্ব থেকে ইসরায়েলে আসা বিনিয়োগের পথে মারাত্মক বাধা হয়ে উঠেছে। প্রায় প্রতিদিনই ইসরায়েলের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত ঘোষণার পরপরই আরেকটি সিদ্ধান্ত চলে আসছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ও ইউরোপের বিভিন্ন দেশ ইসরায়েলকে শায়েস্তা করার জন্য একজোট হয়েছে, অথবা তারা সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল থেকে আপাতত দূরত্ব বজায় রাখার। কূটনৈতিক ফ্রন্টে ইসরায়েলের জন্য স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ডের কিছু সিদ্ধান্ত বড় ধাক্কা হয়ে এসেছে ইসরায়েলের জন্য। ইউরোপের এই দেশ তিনটি ইতিমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ইউরোপের অন্যান্য দেশও এই তিন দেশকে অনুসরণ করার পথে হাঁটছে। অন্যদিকে গাজার যুদ্ধকে কেন্দ্র করে মালদ্বীপের সরকার ঘোষণা করেছে ইসরায়েলের কোনো নাগরিক মালদ্বীপে প্রবেশ করতে পারবে না। অন্যদিকে অর্থনৈতিক ফ্রন্টে ইসরায়েলের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের একটি সিদ্ধান্ত। গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে প্রেসিডেন্ট এরদোয়ান ইসরায়েলে তুরস্কের পণ্য সামগ্রী রপ্তানি নিষিদ্ধ করেছেন। ইসরায়েলের প্রতি প্রেসিডেন্ট এরদোয়ান আগে থেকেই বিরাগ ছিল। কাজেই গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের তুর্কি পণ্য রপ্তানি বন্ধ করার এরদোয়ানের ঘোষণা অস্বাভাবিক কিছু ছিল না, বরং প্রত্যাশিতই ছিল। ইসরায়েলের জন্য সবচেয়ে বড় আঘাতটি এসেছে ফ্রান্সের পক্ষ থেকে। ফ্রান্সে ইউরোসেট্রি 2024 নামে যে সমরাস্ত্র ও প্রতিরক্ষা প্রদর্শনী হবে, সেখানে ইসরায়েলের অংশগ্রহণকে নিষিদ্ধ করেছে ফ্রান্স সরকার। এ মাসের শেষের দিকে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। গাজার রাফায় ইসরায়েলি সেনাদের হামলার প্রতিবাদে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর সরকার মর্যাদাপূর্ণ এই সমরাস্ত্র প্রদর্শনীতে ইসরায়েলি অস্ত্র কোম্পানিগুলোর অংশগ্রহণ নিষিদ্ধ করে, যা ইসরায়েলের অস্ত্র ব্যবসার প্রতি বড় ধরনের আঘাত হয়ে এসেছে। ফ্রান্সের অস্ত্র প্রদর্শনী ইউরোপের অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ একটি প্রদর্শনী। বিশ্বের সব অস্ত্র কোম্পানি চায় এই প্রদর্শনীতে তাদের পণ্য প্রদর্শন করতে। ইসরায়েলের নিরাপত্তা কোম্পানিগুলো প্রতি বছর এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে থাকে, কিন্তু এবছর ফরাসি সরকারের সিদ্ধান্ত তাদেরকে হতবাক করে দিয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত ইউরোপের দেশগুলো এখন অত্যাধুনিক সমরাস্ত্র কেনায় ব্যস্ত হয়ে পড়েছে। এই সুযোগে ফ্রান্সের সমরাস্ত্র প্রদর্শনীতে নিজেদের পণ্য তুলে ধরে বিপুল পরিমাণ অস্ত্র ও নিরাপত্তা সরঞ্জাম বিক্রির আশা করেছিল ইসরায়েলি কোম্পানিগুলো। কিন্তু গাজার যুদ্ধকে কেন্দ্র করে ফরাসি সরকারের নিষেধাজ্ঞা তাদের সেই আশাকে চুরমার করে দিয়েছে। এসব কোম্পানির তৈরি সমরাস্ত্র গাজায় ব্যবহার করছে ইসরায়েলি সেনারা। তাদের অস্ত্রগুলোর কার্যকারিতা কেমন তা ক্রেতাদের সামনে তুলে ধরারও একটা সুযোগ এসেছিল ইসরায়েলি কোম্পানিগুলোর সামনে, কিন্তু ফরাসি সরকারের সিদ্ধান্ত সেই সুযোগকে কাজে লাগাতে দিল না।
গাজার গত ৮ মাসের যুদ্ধে ব্যবসায়িক সেক্টরেও ইসরায়েলকে ক্ষতির মুখে ফেলেছে। ব্রিটিশ কফি শপ ও স্যান্ডউইচ চেইন প্রেট এ মাঞ্জার ইসরায়েলে তাদের কয়েক ডজন শাখা খুলতে চেয়েছিল। এজন্য তারা ইসরায়েলি খুচরা বিক্রির ব্যবসায়ী গ্রুপ ফক্সের সাথে চুক্তি করেছিল, কিন্তু গাজা যুদ্ধের কারণে ফক্সের সাথে চুক্তি বাতিল করেছে ব্রিটিশ প্রতিষ্ঠানটি। তাদের এই সিদ্ধান্তের কারণ হচ্ছে ইসরায়েলি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করলে ইউরোপের হাজার হাজার মুসলমান কাস্টমার তাদের হাতছাড়া হয়ে যাবে। সেই ঝুঁকি তারা নিতে চায়নি বলেই ইসরায়েলি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিল করেছে প্রেট এ মাঞ্জার। এই চুক্তির কারণে ইতিমধ্যে লন্ডনে প্রেট এ মাঞ্জারের শাখাগুলোর সামনে ফিলিস্তিনি সমর্থকরা একাধিকবার বিক্ষোভ করার পাশাপাশি প্রতিষ্ঠানটি বয়কট করার জন্য স্বাক্ষর সংগ্রহ শুরু করেন। ইসরায়েলি ও ইসরায়েলের সাথে সম্পর্কিত কোম্পানিগুলোর পণ্য বর্জনের আন্দোলন অনেক আগে থেকেই চলছে, কিন্তু গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু হবার পর থেকে মুসলিম বিশ্বে তা আরও গতি লাভ করে। বিশেষ করে গত রমজান মাসে ইসরায়েলি পণ্য বর্জনের আন্দোলন জোরদার হয়ে ওঠে। দক্ষিণ পূর্ব এশিয়ায় বৃহৎ দুটি মুসলিম দেশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় ইসরায়েলি পণ্য বয়কটের তালিকায় বিভিন্ন নাম নতুন করে যুক্ত হচ্ছে দিন দিন। সাউথ চায়না মর্নিং পোস্ট এবং নিক্কেই এশিয়া তাদের প্রতিবেদনে জানিয়েছে, মালয়েশিয়ার কাস্টমস তাদের স্থানীয় বাজারে ইসরায়েলি খেজুর বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। অপরদিকে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জনসাধারণকে ইসরায়েলি পণ্য আমদানি বন্ধ করার নির্দেশ দেয়। গাজায় যুদ্ধ শুরু হবার পর ফাস্টফুড চেইন শপ ম্যাকডোনাল্ডস সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে তারা ইসরায়েলি সেনাবাহিনীকে হাজার হাজার প্যাকেট খাবার বিনামূল্যে সরবরাহ করেছে। এই ঘোষণার পর থেকেই মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলো ছাড়াও ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার ম্যাকডোনাল্ডসের বিক্রি কমতে থাকে। নিক্কেই এশিয়া বলছে, দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে ইসরায়েলের সঙ্গে যুক্ত রয়েছে বলে মনে করা পণ্যগুলো বয়কট করার আহ্বান ব্র্যান্ডগুলোর বিক্রিতে ব্যাপক বিরূপ প্রভাব ফেলেছে। ম্যাকডোনাল্ডের সিইও ক্রিস কেমজিনস্কি বলেছেন, মধ্যপ্রাচ্য এবং ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো মুসলিম দেশগুলোতে তাদের পণ্যের বিক্রিতে সবচেয়ে বেশি বিরূপ প্রভাব ফেলেছে। যতদিন এই যুদ্ধ চলবে ততদিন আমরা আমাদের বিক্রিতে কোনো উল্লেখযোগ্য উন্নতি দেখতে পারব বলে মনে হয় না। গাজার যুদ্ধের কারণে ইসরায়েলের সাথে সম্পর্কিত অন্যান্য ব্র্যান্ড ও যে পণ্যগুলো মুসলিম বিশ্বে বয়কটের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে রয়েছে ইউনিলিভার এবং কফি চেইন স্টারবাকস। ইউনিলিভার ডাভ সাবান, বেন অ্যান্ড জেরির আইসক্রিম এবং নরস্টক কিউব উৎপাদন করে। এসব প্রতিষ্ঠান বলছে যে বৈরী প্রচারণার ফলে ইন্দোনেশিয়ায় গত বছরের চতুর্থ ত্রৈমাসিকে তাদের বিক্রি অনেক কমে গেছে। সৌদি আরব, ওমান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত সহ অনেক মুসলিম দেশ ম্যাকডোনাল্ডের ফ্র্যাঞ্চাইজি ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছে এবং গাজায় ত্রাণ তৎপরতায় সহায়তার জন্য অর্থের প্রতিশ্রুতি দিয়েছে। ইউনিলিভার ইন্দোনেশিয়া বলেছে যে তারা গাজার যুদ্ধের জন্য দুঃখিত এবং উদ্বিগ্ন, কিন্তু এরপরও তাদের কোম্পানি ও পণ্য বয়কট আন্দোলনে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। ইসরায়েলকে সমর্থন করার কারণে মালয়েশিয়ার অন্যতম ফাস্টফুড চেইন রেস্টুরেন্ট বন্ধ করতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান কেএফসি। গত কয়েক মাস ধরে দেশটিতে ইসরায়েলি পণ্য বয়কট আন্দোলনকারীদের অভিযোগ, প্রথম থেকেই অন্যায্যভাবে ইসরায়েলের প্রতি সমর্থন করে আসছে কেএফসি। এর জের ধরে মালয়েশিয়ায় গত এপ্রিলে কেএফসির ১০০টিরও বেশি আউটলেট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। ইসরায়েলের অর্থনীতিতে দেশটির উচ্চ প্রযুক্তি খাতের বিরাট অবদান রয়েছে, কিন্তু গাজা যুদ্ধের কারণে ইসরায়েলের এই খাতটিও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। বয়কট আন্দোলনের কারণে না হলেও গাজার যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগে আগ্রহী না হওয়ায় এই খাতের মুনাফার পরিমাণ অনেকটাই কমে এসেছে, যা দেশটির সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।
ইসরায়েলি পণ্য বর্জন আন্দোলন ইহুদিবাদী দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। গাজার যুদ্ধের কারণে ইসরায়েলের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। ইউরোপের জন্য যা ভালো তা ইসরায়েলের জন্য যে সবসময় ভালো নয় তা ইহুদিবাদী দেশটির কট্টরপন্থী শাসকরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।